নমস্কার, ডিকোড বাংলাদেশের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অর্ক। ডিকোড বাংলাদেশ আপনারা জানেন, আমার সঙ্গে আমার সহকর্মী অর্ক ভাদুরী, আমরা দুজনে একসাথে বাংলাদেশের আজকাল পরশু নিয়ে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা করি। আমরা এই পর্বটায় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসের সাফল্য ব্যর্থতা। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস পেরোতে না পেরোতেই বাংলাদেশ একটা বিরল ঘটনার সম্মুখীন হয়েছে। বাংলাদেশ একটা ভ্যান্ডালিজম, একটা ভাঙচুরের মুখোমুখি হয়েছে, একটা তাণ্ডবের মুখোমুখি হয়েছে। 32 নম্বর ধানমন্ডি রোডে শেখ মুজিবের স্মৃতিধন্য শেখ হাসিনার বাসভবন 3 থেকে 4 দিন ধরে ভাঙচুর হয়েছে। যারা ভাঙচুর করেছেন, একদল তাদের বলছে মব, একদল তাদের বলছে তৌহিদি জনতা। আমরা এই ঘটনাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রিপোর্ট কার্ড আপনাদের সামনে তুলে ধরতে চাই এই 6 মাসে তাদের কাজের খতিয়ান, তাদের কাজের গতি প্রকৃতি, এবং এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকার কেমন কাজ করছে, তার ভবিষ্যৎটা কি। অর্ক, তোমাকে স্বাগত জানাই। তুমি যদি বলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার 6 মাস হলো, 6 মাসের মাথায় 32 ধানমন্ডি ভাঙা আমরা দেখলাম। আমি সামনে গিয়ে দেখেছি, তুমি দুবার বাংলাদেশ গেছো আগে, এবং তুমি এই ঘটনার মোটামুটি ট্র্যাক, আমরা দুজন নিয়মিত কথা বলেছি, তুমি রেখেছো, এবং তুমি ওয়েল কানেক্টেড গোটা বাংলাদেশে। তুমি সব রকম মতামত ধারণ করে বসে আছো। তুমি আমাকে বলো যে এই ঘটনাটাকে তুমি কিভাবে দেখছো। আমি মর্মাহত, এটা হচ্ছে আমার প্রাথমিক রিয়াকশন অর্ক। যেভাবে ধানমন্ডি 32 নম্বর আমি দেখলাম, ধানমন্ডি 32 নম্বর যেরকমভাবে একদম ভাঙা হলো, এবং সবচাইতে দুঃখজনক যেটা হচ্ছে যে সরকারের নিরাপত্তা বাহিনী, বাংলাদেশ আর্মি, তাদের চোখের সামনে ধানমন্ডি 32 ভাঙা হলো এবং সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। এটা প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মব নিয়ন্ত্রণে কোনো রকম যোগ্যতাই নেই। এটা একদম স্পষ্টভাবে প্রমাণ করে। দেখো, ধানমন্ডি 32 নিয়ে অনেক কথা বলা যায়। আমি সংক্ষেপে বলবো যে এটা অনস্বীকার্য যে শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন, এবং যদিও এটাও সত্যি যে মুক্তিযুদ্ধের একদম শুরুতেই তিনি গ্রেফতার হয়ে যান এবং গোটা মুক্তিযুদ্ধকালীন সময়ে 9 মাস তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, যার ফলে শেখ মুজিব একমাত্র বাঙালি নেতা যিনি সরাসরি মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করতে পারেননি। বাকি প্রত্যেকে কিন্তু হয় এক্সাইলে ছিলেন অথবা আত্মগোপন করেছেন। আমরা যদি আওয়ামী লীগের কথা বলি, তাজউদ্দিনের কথা আমরা জানি, যিনি মুজিবনগর সরকারের প্রধান ছিলেন তিনি। আমরা যদি বৃদ্ধ মৌলানা ভাসানীর কথা বলি, 90 বছর তার বয়স, সেই 90 বছর বয়সে তিনি পায়ে হেঁটে তিনি পাক সেনাদের নজর এড়িয়ে তিনি ভারতে চলে আসেন। অনেকে বলেন ভারতে নাকি মৌলানা ভাসানী গৃহবন্দী অবস্থায় ছিলেন, এবং যারা কমিউনিস্ট, যারা বামপন্থী, তাদের মধ্যে সিরাজ শিকদাররা যুদ্ধ করেছিলেন, পেয়ারা বাগানে তারা মুক্তাঞ্চল তৈরি করেছিলেন, হায়দার আকবর খান রণও তারা যুদ্ধ করেছিলেন, টিপু বিশ্বাস তারা যুদ্ধ করেছিলেন। কাজেই মুক্তিযুদ্ধে কিন্তু একমাত্র যদি কেউ তিনি আগেই গ্রেফতার হয়ে থাকেন বা যুদ্ধ না করে থাকেন, তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এটাও অস্বীকার করার কোনো উপায় নেই যে মুক্তিযুদ্ধ হয়েছিল শেখ মুজিবের নামে, এবং জাতিকে সংহত করার ব্যাপারে তার একটা বিরাট অবদান ছিল, তার নামেই যুদ্ধ হয়েছিল। এবং এটা খুব ইন্টারেস্টিং যে এই যে জিয়াউর রহমান যখন মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন, সেটাও কিন্তু শেখ মুজিবের নামে ঘোষণা দিচ্ছেন। কাজে শেখ মুজিব নিঃসন্দেহে পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তুমি বলো যে তার মানে কি আসলে যখন 32 ধানমন্ডি ভাঙা হচ্ছে, তাহলে কি মুজিব চেতনাকেই আঘাত করা হচ্ছে? আমি এই প্রসঙ্গটাতেই আসছি। কিন্তু এটা আমরা এতক্ষণ ধরে যা বলছিলাম, এটা সবটাই হচ্ছে 71 পর্যন্ত বা প্রাক 71 যে কাল পর্ব তার কথা। কিন্তু আমরা যদি পোস্ট 71 ঘটনা পর্বের দিকে দেখি, তাহলে দেখব যে দীর্ঘ 9 মাস যখন গোটা বাংলাদেশ রক্তে রক্তে স্নান করে স্বাধীনতা অর্জন করলো, লক্ষ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে পাকিস্তানের গর্ভ থেকে বেরিয়ে এলো একটা নতুন দেশ বাংলাদেশ। তারপরে শেখ মুজিব তিনি কিন্তু দেশে ফিরলেন, এবং সেটা লন্ডন দিল্লি হয়ে তিনি দেশে ফিরলেন, এবং এরপরেই একটা অদ্ভুত যন্ত্রণাদায়ক ঘটনা ঘটে গেল। আমরা আমাদের প্রথম এপিসোডে এই নিয়ে বিস্তারিত কথা বলেছি যে শেখ মুজিব 72 সালে এসে দেশের কর্ণধার হলেন, তিনি কিন্তু মুক্তিযুদ্ধ দেখেননি, তিনি মুক্তিযুদ্ধের অংশ নেননি, তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন, তাই না? কাজেই এই যে রক্তের বন্যায়
স্নান করে রক্তের বন্যা, রক্তের নদী, রক্তের সমুদ্র পেরিয়ে এসে একটা নতুন বাংলাদেশ জন্ম নিল, সেই দেশের মাথায় বসলেন মুজিব, এবং তারপরে তিনি জাতীয় সরকার গঠন করতে পারতেন, যেটা বামপন্থীদের দাবি ছিল। সেই জাতীয় সরকারে ভাসানী থাকতেন, সেই জাতীয় সরকারে সিরাজ শিকদার থাকতেন, সেই জাতীয় সরকারে যদি মনি সিং থাকতেন, তাহলে একটা ইনক্লুসিভ সরকার তৈরি হতো। কিন্তু মুজিব সেটা করেননি। মুজিব সেটা একটা নিজের দলীয় সরকার তৈরি করেছিলেন, এবং তারপরে যেটা হয়েছিল সেটা খুব দুঃখের, যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিভৎস স্বৈরাচার শেখ মুজিব কায়েম করেছিলেন ক্ষমতায় আসার পর। এবং ৭২ থেকে ৭৫ বাংলাদেশ একটা মারাত্মক সময়ের মধ্যে দিয়ে গেছে, যেখানে একদিকে সিরাজ শিকদারের সর্বহারা পার্টি সশস্ত্র সংগ্রাম করছে, জাসদ তারা একটা বিরাট গণ আন্দোলন করছে, এক পর্যায়ে তারা গণবাহিনী গঠন করছে, এবং তার সঙ্গে বারবার করে যেটা বলতে হবে, যেটা না বললেই নয়, বাকশালের কথা বলবো, এবং তার আগে বলবো রক্ষী বাহিনীর কথা। শেখ মুজিবের রক্ষী বাহিনী বিভৎস অত্যাচার করেছে বিরোধীদের ওপরে। ৭৩ সালের নির্বাচন সম্পূর্ণ লুট করেছে, এবং অভিযোগ কিরকম অদ্ভুত ইতিহাসের খেলা, যে খন্দকার মোস্তাক মুজিবের মৃত্যুর পর বাংলাদেশের সর্বোচ্চ স্থানটা দখল করলেন, সেই খন্দকার মোস্তাককে ভোটে জেতানোর জন্য কারচুপি হয়েছে, হেলিকপ্টার ব্যবহার হয়েছে ব্যালট সরাতে, ইত্যাদি অভিযোগ রয়েছে। এবং তারপর ৭৪-এর দুর্ভিক্ষ, তারপরে বাকশালের মতো বিভৎস একদলীয় শাসন দক্ষিণ এশিয়ায় এর আগে কখনো হয়নি, এর পরেও কখনো হয়নি। কাজেই মুজিবের বিরুদ্ধে একটা, মুজিবের প্রতি শ্রদ্ধাও যেরকম বাংলাদেশের মানুষের রয়েছে, তার ৭১ বা পোস্ট ৭১, যে প্রাক ৭১ ভূমিকার জন্য, তেমনি পোস্ট ৭১ পরবর্তী ৩ বছর মুজিবের বিরুদ্ধে একটা ব্যাপক ঘৃণা, একটা ব্যাপক সমালোচনার জায়গাও বাংলাদেশে রয়েছে। আমি এই কথাগুলো বলছি কেন? কারণ ৩২ ধানমন্ডি ভাঙা, যেটার আমি নিজে চরম বিরোধী। আমি মনে করি যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সীমাহীন অপদার্থতা, অযোগ্যতা, যে ৩২ ধানমন্ডি ভাঙাটা আটকাতে পারেনি। কিন্তু কেন মানুষ ৩২ ধানমন্ডি ভাঙতে গেল, এটা আমাদের বোধহয় বুঝে নেওয়াটা খুব দরকার, বিশেষ করে আমাদের ভারতীয় দর্শকদের, যারা অনেকেই বাংলাদেশের ইতিহাসটা ৭১-এর পরে কি হলো সেইটা ততটা তারা হয়তো ওয়াকিবহাল নন। কাজেই এই যে বাকশাল কায়েম করলেন শেখ মুজিব, বিরোধী কণ্ঠস্বর দমন করলেন, সিরাজ শিকদারকে হত্যা করলেন শেখ মুজিব, এসবের ফলে তার বিরুদ্ধে জনরোষ কতটা তীব্র সেটা আমরা বুঝতে পারি। ১৯৭৫-এর ১৫ই আগস্ট যখন মুজিব খুন হয়ে গেলেন সপরিবারে, বিভৎস, ভয়ঙ্কর, নারকীয় সেই হত্যাকাণ্ড, তার প্রতিবাদে বাংলাদেশে কোনো তাৎক্ষণিক প্রতিবাদ হয়নি, কোনো মিছিল হয়নি। আমরা আমাদের দেশে ইন্দিরা গান্ধীর খুন দেখেছি অর্ক। ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর, ইন্দিরা গান্ধী হত্যা হওয়ার পর এখানে একটা দাঙ্গা হয়ে গিয়েছিল। আমরা রাজীব গান্ধীর খুন দেখেছি। রাজীব গান্ধী মারা যাওয়ার পর, তার হত্যার পরে হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ তারা পথে নেমেছিলেন, কংগ্রেসের কর্মীরা পথে নেমেছিলেন, রাজীব গান্ধীর দল যেটা। কিন্তু খুব অদ্ভুত একটা ঘটনা, যে শেখ মুজিব মারা যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের মানুষ, তার দল আওয়ামী লীগ, দোর্দণ্ড প্রতাপশালী দল, তারা কিন্তু রাস্তায় নামেনি, প্রতিবাদ করেনি। কাজে ৭২ সালে যিনি ভগবানের আসনে ছিলেন, ৭২-এর শুরুতে, তিনি ৭৫-এর মাঝামাঝি মাত্র ৩.৫ বছরের মধ্যে এমন একটা জায়গায় গিয়ে পড়লেন যে কেউ কিন্তু তার মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামলেন না। এটা একটা অদ্ভুত ঘটনা, এটা পৃথিবীতে এমন ঘটনার নজির পাওয়া খুব কঠিন। কাজেই ডেফিনেটলি, এবং শেখ হাসিনা যেটা করেছেন, তার এই যে গত ১.৫ দশকের যাবতীয় অপশাসন, তার গত ১.৫ দশকের গণতন্ত্রের ওপর নির্মম কুঠারাঘাত, সব কিছু তিনি করেছেন শেখ মুজিবের ছবি সামনে রেখে, শেখ মুজিবের মূর্তি স্থাপনের মাধ্যমে। সেই শেখ মুজিবের উত্তরসূরি হিসেবে তিনি নিজেকে দাবি করেছেন। মানুষ সেই জন্যে শেখ হাসিনার এই যে, কেউ বলেন ফ্যাসিস্ট, কেউ বলেন স্বৈরাচারী শাসনকে আসলে বাকশাল 2.0 হিসেবে অভিহিত করেছেন। এটা যেন দ্বিতীয় বাকশাল। কাজেই ধানমন্ডি ৩২-এর ওপর ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু এখানেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গাটা আসে, তার ভূমিকার কথা আসে। মানুষের ক্ষোভ থাকতে পারে, মানুষের ঘৃণা থাকতে পারে, কিন্তু একটা সরকার আদেও যোগ্য কিনা, একটা সরকারের আদেও জনগণের ওপর নিয়ন্ত্রণ আছে কিনা, এর অ্যাসিড টেস্ট হচ্ছে এই সময়গুলো, যখন জনগণ একটা ঐতিহাসিক স্থাপনা ভাঙতে যাচ্ছে, তখন সরকারের কর্তব্য হচ্ছে সেই জনগণকে প্রতিরোধ করা। আমি কিন্তু খুব স্পষ্টভাবে অর্ক দেখেছি, আমি সেই যে সন্ধ্যে থেকে এই ঘটনা শুরু হয়েছে, যে সেনা গোটা জায়গাটাকে কর্ডন করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা কোনো ভূমিকা পালন করছে না, তারা দাঁড়িয়েই রয়েছে, তাদের সামনে এই ঘটনাটা ঘটছে। এবং পরের ৩ দিন সেখানে সেনা পুলিশ কেউ ছিল না, অবাধ ভাঙচুর
এবং সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া, রিকশায় করে যে যার মতো করে স্মারক নিয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এই ঘটনাটা লজ্জা, এটা তার ব্যর্থতার দলিল। মনে রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের যারা উপদেষ্টা, তারা এখন বিপ্লব করছেন না, ঠিক। তারা অভ্যুত্থান করছেন না, তারা রাষ্ট্র চালাচ্ছেন। আজকে যদি আমার পরম শত্রুকে পরাজিত করে আমি রাষ্ট্র ক্ষমতায় আসি, তাহলে আমি ওই পরম শত্রুরও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টা, মানে আমি, আমার দায়িত্ব যে আমার বিরোধী পক্ষকে একটা ছাদ দেওয়ার, তার নিরাপত্তার ব্যবস্থা করা। যদি আমি সেটা করতে না পারি, তাহলে প্রমাণিত হবে যে আমার দেশ চালানোর যোগ্যতা নেই। মানুষের ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভকে আটকাতে যে সরকার পারে না। দুটো ব্যাপার হতে পারে অর্ক, আমার মনে হয়। একটা হচ্ছে ক্ষোভটা কিভাবে প্রশমন করব, আরেকটা হচ্ছে ক্ষোভকে বৈধতা দিয়ে কিভাবে চ্যানেলাইজ করব। রাইট, দুটো কোনোটাই করতে পারেনি একদম। আমি লোক সামলাতে পারছি না। আমার এখানে তুমি একটা ঐতিহাসিক জায়গা থেকে বললে, আমি একটা বাস্তবতার জায়গা থেকে আমি তোমাকে এই বিষয়টা বলি। মানে আমার চোখে দেখা অভিজ্ঞতাটাকে যদি একটা ফ্রেমে ফেলা যায়, আমার মনে হয় এই দুটোর মিশ্রণ হলে বিষয়টা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছবে। অর্ক, ব্যাপারটা আসলে এমন, তুমি যেমন বলছো যে মানুষ ওই মুজিব পণ্যায়নের বিরোধিতা করেছে, হাসিনার বাকশাল 2 এর বিরোধিতা করেছে, আমি একদম একমত হয়ে তোমাকে একটা কথা বলি। সেটা হলো, যদি এটা ছিল জনতার অ্যাসিড টেস্ট এবং সরকারের অ্যাসিড টেস্ট, কি ধরনের অ্যাসিড টেস্ট? সেটা হচ্ছে জনতার সামনে যদি দুটো অপশান থাকে, যে তুমি তোমার ইতিহাস, মানে তোমার কাছে একটা সাংঘর্ষিক বাস্তব রয়েছে, যেটা সততই সাংঘর্ষিক, যে কোনো মুহূর্তে তোমাকে বাস্তবে কনফ্রন্টেশন করতে হতে পারে, এইরকম একটা সময় রয়েছে। আর একই সঙ্গে তোমার সামনে একটা ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা দুর্বল, ভঙ্গুর, ভার্নারেবল। তুমি কি করবে? এটা ছিল জনতার একটা পরীক্ষা, যাদেরকে তৌহিদি জনতা বলা হচ্ছে। মনে রাখতে হবে, এই জনতাকে ইগনাইট যারা করেছেন, যেমন একদিকে শেখ হাসিনার বক্তব্য ইগনাইট করেছে, তেমনি আবার বাইরে থেকে কিছু ট্রিগার ছিল। বাইরে থেকে যারা ব্লগিং করেন, যারা ইউটিউবার, তাদেরও একটা ট্রিগার ছিল। এখন জনতাকে সরকার রুখতে ব্যর্থ হয়েছে, সরকার ভয় পেয়েছে যে এটা অ্যাম্প্লিফাই করে যাবে, কিন্তু আদতে সরকারের রুখতে না পারাটাই অ্যাম্প্লিফিকেশনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। জনতার ক্ষেত্রে আমি যে অ্যাসিড টেস্ট কথাটা বলছি, সেটা এই যে সে নিজেকে বাদ দিয়ে, আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে সে একটা অন্য প্রদর্শনও কিন্তু করতে পারত, যে আমি ইতিহাস ভাঙচুরের মধ্যে যাব না, আমি একটা আত্মনিয়ন্ত্রণ দেখাবো, একটা সংযম দেখাবো, আমি বিক্ষোভ দেখাবো, আমি এই ঘটনার যে প্রতিবাদ করছি সর্বাত্মকভাবে পথে নেমে সেটা বলবো, এটা ভ্যান্ডালিজমের মধ্যে যাব না। আমি আরেকটা কথা বলি, এক্ষেত্রে বাধাটা কি হয়েছে আমার মনে হয়, মানে দেখো, বাস্তবটা তো তুলে ধরতে হবে। বাধাটা হয়েছে অর্ক, আমি আমার দাদুর কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনেছি, কিন্তু আমি আমার বাস্তবে, আমার ছাত্র জীবনে, কলেজ জীবনে মার খেয়েছি। আমি দেখেছি আমার বাড়ির কাউকে তুলে নিয়ে যেতে। আই হ্যাভ রেসপেক্ট ফর 1971, কিন্তু আমার বাস্তবটা তো অনেক বেশি সাংঘর্ষিক। কাজেই আমি ইতিহাস আঁকড়ে থাকবো নাকি সাংঘর্ষিক বাস্তবে পার্টিসিপেট করব, এই পরীক্ষাটার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্মের একটা অংশ যাচ্ছে। এবং তার মধ্যে ভারতবর্ষের আধিপত্যবাদ আছে। এরা কোথাও গিয়ে ধানমন্ডি 32 ভাঙাকে ভাবছে যে ভারতের আধিপত্যবাদকেও চ্যালেঞ্জ করছে। এরা কিন্তু এবার এখানে এটা বললে খণ্ডিতাংশ বলা হয়, এটাও বলতে হবে যে এর মধ্যে কিন্তু এমন অনেক শক্তি রয়েছে, যে শক্তিটা কোট আনকোট অশুভ শক্তি, যারা সত্যি আদতে চায় অবস্থাটা এরকম নৈরাজ্যের মতোই থাকুক, যারা আদতে ওখানে নারায়া তাকদীরের ইয়ে করে ওই কলেমার পতাকা নিয়ে একটা বাংলাদেশ সম্পর্কে একটা ভুল বার্তা সারা পৃথিবীর সামনে দিতে চাইছিল, যারা বাংলাদেশকে ইসলামিস্ট রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চায়, যারা বাংলাদেশে গণতন্ত্র আসুক, নির্বাচন হোক, রাষ্ট্র সংস্কার হোক, এগুলো আদতে চায় না, যারা বাংলাদেশে এই অস্থিরতাটা থাকুক চায়, এটা একটা অংশ। কিন্তু একটা বড় অংশ অর্ক ওই সাংঘর্ষিক বাস্তব এবং ইতিহাস, এই দুটোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে পড়ে গেছে। সে হয়তো ইতিহাসকে, যেমন নাহিদ মাহফুজরা, তারা তো ইতিহাসকে সম্মান করে, কিন্তু তাদেরই তো অনেক বন্ধুরা, তাদেরই তো অনেক সহকর্মীরা এই ভ্যান্ডালিজমে অংশ নিয়েছে এবং সরকার সেটা আটকায়নি। তারা কোথাও, আমার এখানটাই আমার বলার যে জনতা সে এক রকমের
ক্রোধ তার মধ্যে থাকতেই পারে, ঘৃণা তার মধ্যে থাকতে পারে, এবং সেই ঘৃণার, যেহেতু ধানমন্ডি 32 নম্বর একটা প্রতীক অর্ক, আসলে এরকমই হয়। যেমন ধরো আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসের কথা যদি আমরা বলি, 72 বামপন্থীরা অভিযোগ করেন যে 72 থেকে 77 সালে কংগ্রেস একটা ভয়াবহ সন্ত্রাস এখানে চালিয়েছিল, এবং যারা সেই সন্ত্রাস চালিয়েছিলেন বামপন্থীরা অভিযোগ করেন তাদের মুখে বন্দে মাতারাম স্লোগান ছিল। কাজে ওই সময়ে একটা বিরাট জনগোষ্ঠীর কাছে বন্দে মাতারাম এই স্লোগানটা ক্ষুদিরাম বসুর স্লোগান নয়, এই স্লোগানটা প্রফুল্ল চাকি বা মাস্টারদা সূর্য সেনের স্লোগান নয়, এটা সন্ত্রাসের স্লোগান। ফ্যাসিবাদের দোসর হয়ে ওনারা আধা ফ্যাসিস্ট বলেন, যাই হোক সেটার স্লোগান। কাজেই এগুলো ঘটতে থাকে যে একটা স্লোগানের শরীরে অন্য অনেক রাজনৈতিক বাস্তবতা ঢুকে পড়ে, অন্তর্ঘাত হয়। কাজেই সেই জায়গাতে ধানমন্ডি 32-এর প্রতি মানে ঘৃণা জনগণের থাকতেই পারে, কারণ এটা শেখ হাসিনার বাসভবন। হ্যাঁ, এবং আমি এটা খুব স্পষ্টভাবে বলছি, কিন্তু সরকার কি করছে এখানে? সরকারের অ্যাসিড টেস্ট ছিল যে সরকার এই মবকে চ্যানেলাইজ করতে পারে, এবং আমি একদম স্পষ্ট বলছি অর্ক, সরকার এই পরীক্ষায় ডাহা ফেল করেছে। তাহলে আমি শেষ করিনি, শুধু ধানমন্ডি 32 নয়, তুমি যদি দেখো একটার পর একটা মাজার ভাঙা পড়েছে। সরকারের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বিবৃতি দিয়েছেন যে আমরা কড়া হাতে দমন করব, কিন্তু তিনি কিছুই করতে পারেননি। মাজার ভাঙার জন্য কজন গ্রেফতার হয়েছে এই প্রশ্ন যদি আমাদের করতে হয়। গণপিটুনি অর্ক, গণপিটুনিতে হেফাজতে মৃত্যু, একদম এগুলো পরপর ঘটছে। এবং রিসেন্টলি যেটা ঘটলো যে বই মেলাতে একটা বইয়ের স্টল হতে পারে, যে যারা সেই স্টলের ছিলেন তারা হয়তো আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন, হ্যাঁ, বা হতে পারে আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন যদি তারা নাও হন, কারণ তাদের অনেকেই জুলাই অভ্যুত্থানের শেষ দিকে অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন, হতে পারে তসলিমা নাসরিনের সঙ্গে তাদের গভীর সখ্য, হতেই পারে। এবং এটাও আমরা জানি যে তসলিমা কার্যত হিন্দুত্ববাদী প্রচারণায় অংশ নিচ্ছেন, বাংলাদেশ বিরোধী প্রচারণায় অংশ নিচ্ছেন, এগুলো হতে পারে। কিন্তু এটা একদল মানুষ তারা একটা স্টলের সামনে গিয়ে চিৎকার করছেন এবং তারা বলছেন যে কান ধরতে হবে প্রকাশককে, বলছেন যে তসলিমার বই কেন বিক্রি হচ্ছে, এগুলো কোনো সভ্য দেশে চলতে পারে না। অর্ক, খালেদ মঈনুদ্দিন এই বিষয়ে যে কথাটা বলেছেন আমার মনে হচ্ছে একদম যথাযথ কথা, যে বইয়ের বিরোধিতা করার জন্য স্টল ভাঙতে হয় না। মানে একটা বই যিনি লিখেছেন, আমি যদি তার বিরোধিতা করতে চাই তাহলে আমার হাতে মানে উপায় খুব স্পষ্ট, আমি সেই বইটা পড়বো না, আমি সেই বইটাকে এনকারেজ করব না, আমি সেই বইটার বিরোধিতা করব লিখে, আমি সেই বইটার বিরুদ্ধে মানুষকে অ্যাওয়ার করব। আসলে এটা সভ্যতার প্রশ্ন। হ্যাঁ, মানে বিরোধিতাটাও যে বিরোধিতার এক্সিবিশনটা কি হবে, বিরোধিতার ফ্রেমওয়ার্কটা কি হবে, আমরা কতটা সভ্য, আমরা দক্ষিণ এশিয়ার বাসিন্দারা কতটা সভ্য, আমরা কতখানি সভ্যভাবে অন্যকে খারিজ করতে পারি বা পারি না, সেটা একটা বড় পরীক্ষা, এবং বাংলাদেশকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আরও একটা কথা আমি বলবো, বাংলাদেশের যে জিনিসটা দীর্ঘদিন ধরে রয়েছে, এটা নির্মূলকরণের রাজনীতি। যে আমার যে বিরোধী, আমার সঙ্গে যিনি ভিন্ন মত পোষণ করেন, তাকে নির্মূল করে দিতে হবে, তাকে ঝাড়ে বংশে উচ্ছেদ করে দিতে হবে। এটাই কিন্তু আসলে শেখ হাসিনা সবাইকে রাজাকার বলে ট্যাগ দিয়ে আসলে এই নির্মূলকরণের রাজনীতি করতেন। এখন যদি সকলকে আওয়ামী লীগ বা আফসোস লীগ ট্যাগ দিয়ে একই কাজ কেউ করতে চান বা করার চেষ্টা করেন, তাহলে তিনি আসলে হাসিনার সুযোগ্য ছাত্র হিসেবে নিজেকে প্রমাণ করবেন। অর্ক, তুমি অপারেশন ডেভিল হান্টকে কিভাবে দেখো? এটাও কি নির্মূলকরণ রাজনীতির একটা টুল? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। অপারেশন ডেভিল হান্ট হয়েছে মূলত গাজীপুরের ঘটনাটার পরে, ঠিক আছে? এবং গাজীপুরের ঘটনায় যে বেশ কিছু ডেভিল ছিলেন দুপক্ষেই, এরকম আমরা সেটা দেখেছি। কিন্তু অপারেশন ডেভিল হান্ট বিষয়টা হঠাৎ করে গাজীপুরের পরে কেন শুরু হলো অর্ক, এটা আমার প্রশ্ন। যখন মাজার ভাঙা হচ্ছিল, যারা মাজার ভাঙছিলেন তারা কি ডেভিল নন? যারা যে কোনো বিরোধী মতের ওপর হামলা চালাচ্ছেন, বাংলাদেশে একটা মব তৈরি করা হচ্ছে, তৌহিদি জনতার নাম করে ভাঙচুর করছেন, বসন্ত উৎসব হচ্ছে বন্ধ করে দিচ্ছেন, এরকম নানা কিছু চলছে, তারা কি আসলে ডেভিল নন? কাজে ডেভিল যদি শুধুমাত্র মানে সরকার পক্ষের বা আন্দোলনের সমর্থকের গায়ে হাত পড়লে তখন অপারেশন ডেভিল হ্যান্ড চালু হবে, অর্থাৎ বিরোধী পক্ষ যদি আক্রান্ত হয় তাহলে সেটা অ্যাক্টিভেট হবে না। তুমি বোধহয়, আমি এটাই বলতে চাইছি যে এই সরকারকে যদি প্রকৃত অর্থেই নিরপেক্ষ হতে হয়, তাহলে এই সরকার এমন কিছু করতে পারে না যার থেকে মনে হয় যে এই সরকার এক চোখে দেখছে। এই সরকার গাজীপুরে ছাত্রদের উপর হামলা হলে অতি তৎপর হয়ে উঠছে,
কিন্তু এই সরকার মাজার যখন ভাঙা হচ্ছে সেই ঘটনায় কাউকে গ্রেফতার করছে না, বইমেলার ঘটনায় কাউকে গ্রেফতার করছে না, বেগম রোকেয়ার নাম নিয়ে অসভ্যতামি যারা করছেন তাদেরকে এই সরকার গ্রেফতার করছে না। এরকম যদি হয়, চলতে থাকে, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি এই সরকারের ইমেজ কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হবে। আমি আরো একটা বিষয় আসবো। আমি একটা প্রশ্ন করে নিই, তারপর তুমি দেন যাও। সেটা হচ্ছে যে তোমার একটা আন্তর্জাতিক এক্সপোজার রয়েছে, তোমার অনেকগুলি দেশ ঘোরার অভিজ্ঞতা রয়েছে, অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার বা অভ্যুত্থানকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে। আমি বলছি 32 আমি এটা জানতে চাইছি, আমি জানি না 32 ধানমন্ডির ঘটনা, যে এরকম একটা সরকার পতন হয়েছে, তারপরে তার কিছুটা সময় কেটে গেছে, তারপর মানুষ গিয়ে আবার ওই ওই মানে ফ্যাসিবাদের স্মারক বা ফ্যাসিবাদের চিহ্নগুলিকে উৎখাত করতে চাইছে, যদি এইভাবে ভাবি, কোনোভাবে ট্রিগার্ড। এই ঘটনা কি সারা পৃথিবীতে তুমি তুমি নিজে দেখেছো? মানে এটার ইতিহাস দেখো, আমি এটা দুটো বিষয়, প্রথমত অভ্যুত্থানে অংশগ্রহণ তো আমি করিনি, অভ্যুত্থানে সাক্ষী থেকেছি, যেমন শ্রীলঙ্কায় আড়াগালায় অভ্যুত্থানের আমি সাক্ষী থেকেছি। এবং এটাও খুব ইন্টারেস্টিং প্রশ্ন অর্ক, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা আমাদের মেনে নিতে হবে যে মানুষের ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস, সেটা আসলে হিংসার ইতিহাস। এটা মেনে নিতে হবে, এটা না মেনে কোনো উপায় নেই। কিন্তু আগে হিংসা হয়েছে বলেই যে এই ধানমন্ডি 32 ভেঙে ফেলা খুব সঠিক এটা বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, তোমার এই প্রশ্নটার প্রেক্ষিতেই যদি বলি, ধরো মার্টিন লুথার কিং, তিনি যখন একটা বিরাট বিপ্লব গড়ে তুললেন, তারপরে ক্যাথলিকদের বহু মূর্তি এবং অন্যান্য স্থাপনা সেগুলো কিন্তু প্রোটেস্ট্যান্টদের হাতে ধ্বংস হয়ে গিয়েছে। এবং গির্জার ভেতরে যে সন্তদের মূর্তি, সেগুলোর শিরচ্ছেদ হয়েছে, লুটপাট হয়েছে। কাজেই বিশেষ করে যখন সপ্তদশ শতকে অলিভার ক্রমওয়েল, যখন তিনি পার্লামেন্টে মূর্তি পুজো এবং কুসংস্কারের বিরুদ্ধে শপথ নিলেন, তারপরে এটা আরো ত্বরান্বিত হয়েছিল। আমি নোট করে এনেছিলাম যে তুমি এই প্রশ্নটা করবে এরকমটা ভেবেই। 1776-এ আমেরিকার স্বাধীনতা ঘোষণার পর নিউ ইয়র্কে তৃতীয় জর্জের 4000 পাউন্ড ওজনের মূর্তি, সেটা কিন্তু জনতা ভাঙচুর করেছে। এগুলো হয়েছে। ফরাসি বিপ্লবের সময় বাস্তিল পতনের কথা আমরা জানি, এবং সেই কাল পর্বেই একের পর এক পঞ্চদশ লুই, ষোড়শ লুই, ষষ্ঠ হেনরির মূর্তি, এগুলো সব ভেঙে ফেলা হয়। এবং খুব ইন্টারেস্টিং, ধাতব মূর্তি গলিয়ে বিপ্লবী ফ্রান্স তারা কামান তৈরির কাজে কিন্তু ব্যবহার করে। এবং আরও একটা কথা খুব শোনা যাচ্ছে যে ধানমন্ডি 32 ভেঙেই এই বাংলাদেশের যে ছাত্র জনতা তারা শান্ত নয়, তারা অনেকে বলছেন যে মুজিবের সমাধিতে হামলা করতে হবে। অত্যন্ত অত্যন্ত খারাপ, আত্মঘাতী হবে যদি এই কাজ হয়, নিন্দার ভাষা থাকবে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেছে, তার ফল ভালো হয়নি। চতুর্দশ লুইয়ের সমাধি যেখানে ছিল, সেখানে নেপোলিয়ান কিন্তু ভেন্ডাম কলাম তিনি তৈরি করেন, এবং তার অনেক বছর পরে 1871-এ প্যারিস কমিউনের সদস্যরা সেই কলামটা আবার ভেঙে ফেলেন। কাজে ভাঙার পরে আবার ভাঙা, এটা ইতিহাসে হয়েছে। এবং নভেম্বর বিপ্লবের পর, রাশিয়ার বলশেভিক বিপ্লবের পর জারের সময় বসানো অন্তত 500টা মনুমেন্ট ধ্বংস হয়ে যায়, এবং সেখানে কমিউনিস্টদের নানা রকম স্থাপত্য সেখানে বসানো হয়। এবং উইন্টার প্যালেসে যে বলশেভিক ভ্যান্ডালিজম, আমি ভ্যান্ডালিজম শব্দটা ব্যবহার করছি, অনেকে সেটা বলতে পারেন যে বিপ্লবী জনতার স্বতঃস্ফূর্ত প্রকাশ, তার কিন্তু সেটা ডকুমেন্টেড। আমি শেষ করব যে আমাদের পূর্ব ইউরোপের কথা দিয়ে 56-এ যখন কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে হাঙ্গেরির বিরাট বড় একটা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু প্রচুর জায়গায় তোমার এই কমিউনিস্ট শাসনের যে সমস্ত স্মারকগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয়। এবং আমাদের কলকাতার কথা যদি একটুখানি বলি, তার আগে চীনের কথা বলি। চীনের কালচারাল রেভলিউশনে প্রচুর এরকম মূর্তি ভাঙা পড়েছে, যেমন বেইজিং এর বিখ্যাত প্যালেস, সেটা ভাঙা পড়েছে। ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার বহু জায়গায় যে ওয়ার মেমোরিয়াল ছিল, সেগুলো মানুষ ভেঙেছেন। এগুলো সব হয়েছে, এরকম প্রচুর প্রচুর উদাহরণ দেওয়া যায়। নিকারাগুয়ার সান্দিনিস্তা বিপ্লবের। আমি কলকাতার কথা বলে শেষ করি অর্ক। এই যে কলকাতায় নাম পরিবর্তন ঘটে, ধরো এই যে লেনিন সরণি, ধর্মতলা স্ট্রিটের নাম হয় লেনিন সরণি, নাম পাল্টে যায়। কলকাতায় যুক্তফ্রন্ট সরকারের আমলে তখন সুবোধ ব্যানার্জি, দ্বিতীয় যুক্তফ্রন্টের, খুব যদি আমি না ভুল করি, সুবোধ ব্যানার্জি ছিলেন পূর্তমন্ত্রী। তিনি ছিলেন সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার এসইউসি দলের নেতা, এবং তিনি কলকাতার বহু রাস্তার নাম ব্রিটিশ শাসকদের নাম থেকে বদলে, বা ব্রিটিশদের নেওয়ার নাম বদলে তিনি বিপ্লবীদের নামে করেন, যেমন বিবাদী বাগ। ঠিক আছে, এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়। আরেকটা কাজ এই সুবোধবাবু করেন, তিনি কলকাতায় যে প্রচুর ব্রিটিশ শাসকদের মূর্তি ছিল, সেই মূর্তিগুলো তিনি সরিয়ে ফেলেন।
কিন্তু ভেঙে ফেলেননি, তিনি সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আমি আগের এপিসোডে তোমায় বলছিলাম সার্বিয়ার কথা। সার্বিয়ায় যখন মার্শাল টিটোর শাসন চলে গেল, তারপরে কিন্তু মার্শাল টিটোর মিউজিয়াম রয়েছে। জার্মানিতে গিয়ে আমি দেখেছি যে নাজিদের যে মিউজিয়াম, নাজিরা কিভাবে ক্ষমতায় এসেছিল। কাজেই 32 নম্বরটা না ভেঙে ফেলে বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু 32 নম্বরটা একটা বাকশাল মিউজিয়াম করতে পারছে, কিন্তু তারা ভেঙে ফেললেন। তুমি প্যালেস্তাইনের কথা বলো। রাইট রাইট। প্যালেস্তাইনে কিরকম মিউজিয়াম হয়েছে, যে মিউজিয়ামে বাংসির যে মিউজিয়ামের কথা বলছি, মানে এটা বলা উচিত আমাদের, সেই মিউজিয়ামে আমি তো হিসাব পেলেই যেতে চাই। সেই মিউজিয়াম তৈরি হয়েছে প্যালেস্তাইনের মানুষের দুঃখের দুর্দশার বিবরণ রচিত করে। সেই মিউজিয়ামের রাস্তা, মানে মিউজিয়ামের সেই হোটেল মিউজিয়ামে ঢোকার পথটা সাজানো আছে বুলেটে, সাজানো আছে যে টিয়ার শেলগুলো ব্যবহার হয়, সেই টিয়ার শেল, সেই ক্যান, এগুলোকে ব্যবহার করে। এবং তোমাকে একটা মজার কথা বলি অর্ক, এই প্যালেস্তাইনের এই মিউজিয়ামে, বাংসি যে মিউজিয়ামটা তৈরি করেছে, সেই মিউজিয়ামে জানলা খুললে বড় বড় দেয়াল দেখা যায়। মানে বাংসিকে ইন্টারভিউ করা হয় যখন, বা তার সহকর্মীদের, তারা বলেন এটা আমরা তৈরি করেছি তার কারণ এটা কল্পিত দেয়াল, এই দেয়ালটা না করলেও চলতো, দেয়ালটা না করলেই সমুদ্র দেখা যেত, কিন্তু এটাই তো গাজার মানুষের বাস্তবতা। তারা চাইলে সমুদ্র দেখতে পারে না দেয়ালের জন্য। সেই কারণে আমরাও ওই মানে আমি বলছি যন্ত্রণাটাকেই তুলে ধরা, সেটা তো করা যেত, এবং সেটাই করা আসলে উচিত ছিল, সেটাই করা উচিত ছিল। আমার একটা অবজারভেশন অর্ক তোমাকে এই প্রসঙ্গে বলি, মানে ভালো খারাপ, আমরা তো 6 মাস রিভিউ করছি, যদি এক কথায় ভালো খারাপ বলতে, একটা ভালো হয়েছে বাংলাদেশে, ভালো হয়েছে যেটা আমার আগের এপিসোডে ছুঁয়ে গেলাম, সেটা হচ্ছে মানুষ কথা বলছে, মানুষ ভয় পাচ্ছে না, তার মত প্রকাশের স্বাধীনতা সে অর্জন করেছে, এটা আমি ভালোর দিকে রাখবো। হ্যাঁ, খারাপের দিকে যে জিনিসটা বোধহয় আমরা ইগনোর করে যেতে কিছুতেই পারি না, 2019 সালে যে চিনির দাম ছিল 49-50 টাকা, 2025 সালে সেই চিনির দাম 150 টাকা। আচ্ছা, আলু চাষি দাম পাচ্ছে না, কিন্তু অন্যান্য সবজির প্রচণ্ড দাম, আকাশ ছোঁয়া দাম। পেঁয়াজের দাম যেটা 30-40 টাকা ছিল, সেটা মানে 2 মাস আগেও যেটা 30-40 টাকা ছিল, এখন সেটা 80-90 টাকা। বাংলাদেশের মানুষের এইগুলো কিন্তু কোনো সুরাহা হয়নি। যতদিন না জ্বালানির দাম কমবে ততদিন এই দাম কমবে না। আচ্ছা, এর সঙ্গে তোমাকে যুক্ত করতে হবে যে ভ্যাটের কথা, রাইট, যেভাবে ভ্যাট চাপানো হয়েছে, হ্যাঁ, মানুষের উপরেই চাপানো হয়েছে। আচ্ছা, এর সঙ্গে যুক্ত করতে হবে যে অত্যাবশ্যকীয় পণ্য, এই 13টা অত্যাবশ্যকীয় পণ্যের দাম গত এক সপ্তাহে বেড়েছে, 4 টাকা থেকে 50 টাকা অবধি বেড়েছে। হ্যাঁ, কাজেই আমি এই কথাটা এখানে আনলাম একটা কারণে অর্ক, সেটা হচ্ছে অভ্যুত্থানের পর মানুষ কেন অভ্যুত্থানে অংশ নেয়, খুব গোদাভাবে যদি ভাবি, সে ভালো থাকতে চায় বলে, সে ভালো ছিল না বলে। অভ্যুত্থানের পর সরকারের দায়িত্ব কিন্তু মানুষের জানমাল বাঁচানো, সরকারের দায়িত্ব তৌহিদি জনতাকে সারাক্ষণ প্যাম্পার করে আরো ভাঙচুর, সেটাই মিডিয়ার ফ্রেমে থাকবে, এবং মানুষের দুঃখ দুর্দশা থেকে আসলে কোনো মুক্তি হবে না, এইটা কিন্তু হতে পারে না, তাই না? মানুষের প্রত্যেক দিনের বাস্তবতায় মানুষকে স্বাধীনতা উপলব্ধি করতে হবে। আমি মনে করি অর্ক, স্বাধীনতা মানে ক্রয়েরও স্বাধীনতা। রাইট, ভেরি মাচ। একটা তোমার মনে আছে নিশ্চয়ই, একটা ফটো কার্ড, একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল, বছরখানেক আগেই হবে, চাল ডাল ও মাংসের স্বাধীনতা চাই। একদম, বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে শেখ হাসিনার যে দমবন্ধ করা স্বৈরাচারী শাসন, কেউ বলেন ফ্যাসিস্ট শাসন, সেখান থেকে স্বাধীনতা পেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ কি চাল ডাল এবং মাংসের স্বাধীনতা পেয়েছেন? এবং আমি বলছি যারা সরকারে রয়েছে তাদের দায়িত্ব, এই যে জিনিসের দাম বাড়ছে, আমি খুব দায়িত্ব নিয়ে তোমাকে বলছি, এই মুহূর্তে কিভাবে জিনিসপত্র স্টক করা রয়েছে, যাকে মহাজনী কারবার বলে। আমরা তো অর্থনীতির এই সূত্রটা জানি যে যখন কোনো একটা জিনিসের চাহিদা তৈরি হয়, তখন জিনিসটা যদি গুদামজাত করে রাখা হয়, চাহিদাও বাড়তে থাকে, দামও বাড়তে থাকে। তার মানে গুদামগুলি খুলে দিয়ে মহাজনদের হাত থেকে বাজারে মালটাকে আরো বেশি পৌঁছে দিতে হবে। জ্বালানির দাম সেই ইউক্রেন যুদ্ধের সময় থেকে জ্বালানির দাম কমেনি, এবং পরিবহনের খরচা যত বেশি থাকবে তত কিন্তু মানে জিনিসপত্রের দামে রোধ দেওয়া যাবে না। তার কাছে পরিবহনের খরচাটা কিভাবে কমানো যায়? আচ্ছা, মানুষের ওপর যে এইরকম চাপ, এই চাপটা দুভাবে কমানো যেতে পারে। আমার ভাবনা চিন্তায় যেটা, এক হচ্ছে নিজেদের খরচটা নিয়ন্ত্রণ করা, আরেকটা হচ্ছে সাধারণত সারা পৃথিবীর সব সরকারগুলি যেটা করে সেটা হচ্ছে গৃহ ঋণ, বা এই ধরনের ঋণের ক্ষেত্রে
মানে লোনের রেট অফ ইন্টারেস্টটা বাড়িয়ে দিয়ে একটু টাকা কোষাগারে নিয়ে মানুষকে মুক্তি দেওয়া। বাংলাদেশের রাজনীতি 5ই আগস্টের আগে যা ছিল সেটা আর ফিরবে না, এটা মেনে নিতে হবে। মানে 5ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ জলবিভাজিকা। 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু 5ই আগস্টের আগের বাংলাদেশের মতো নয়, এটা একদম স্পষ্ট। সমস্যাটা হচ্ছে এটা অস্বীকার করতে চাইছে দুটো পক্ষ। একটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ, তাদের কথাটা আগে বলি। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটে গেছে। আওয়ামী লীগ যা অপকর্ম করেছে, যেভাবে বিরোধী কণ্ঠস্বর দমন করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে মানুষের, এর শাস্তি হিসেবে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মেরে ফেলেছেন। পলিটিক্যালি ডেড আওয়ামী লীগ। কিন্তু এটা বুঝছেন না কারা? আওয়ামী লীগের কিছু নেতা এবং ভারতের কেউ কেউ, তারা আওয়ামী লীগের মৃতদেহে প্রাণ সঞ্চার করার একটা সম্পূর্ণ আজগুবি প্রকল্প নিচ্ছেন। সেটা হবে না, সেটা হওয়া সম্ভব নয়। এটা হচ্ছে প্রথম কথা। আর বুঝছেন না কারা? বুঝছেন না এই অন্তর্বর্তী সরকারের বেশ কিছু মানুষজন, বুঝছেন না এই জুলাই অভ্যুত্থানের পক্ষের বেশ কিছু শক্তি। তারা একটা মৃত শরীর, আওয়ামী লীগের মৃত শরীরকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছেন। সেটাও সম্ভব না। আওয়ামী লীগ অতীত হয়ে গেছে। বাংলাদেশ পোস্ট হাসিনা সময়ের মধ্যে রয়েছে। হাসিনার প্রত্যাবর্তন সম্ভব নয়, আওয়ামী লীগের প্রত্যাবর্তন সম্ভব নয়। কিন্তু এটা আওয়ামী লীগও যেমন বুঝছে না, তেমনি আওয়ামী বিরোধীদের একটা অংশও বুঝছে না। তারা বারবার করে আওয়ামী লীগকেই প্রতিপক্ষ হিসেবে দাঁড় করতে চাইছেন। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। অর্ক, আমরা এই এপিসোডটা শেষ করব, তার আগে তোমাকে বলবো যে সার্বিকভাবে তুমি এখনকার বাংলাদেশ কিরকম ভাবে দেখছো, কি বুঝছো। এবং আরো একটা কথা, যে আমার মনে হয় বেশ কিছু কসমেটিক চেঞ্জ, যেগুলো ভীষণ রিয়াকশনারি ব্যাপার ঘটছে বাংলাদেশে। যেমন বেশ কিছু হলের নাম পরিবর্তন হচ্ছে খুলনায়, তুমি যদি এটা বলো। হ্যাঁ, মানে আমি একটা গোটা র্যাপ আপ করে শেষ করি। হ্যাঁ, সেটা হলো 6 মাস এই সরকারের অ্যাসিড টেস্টের সময় এই সরকারকে, আমি আগের এপিসোডেই আমরা কথাবার্তা বলছিলাম যে এই সরকারের ক্ষমতার দিক থেকে যদি ভাবি এই সরকার দুর্বল, কিন্তু দায়ের দিক থেকে যদি ভাবি তাহলে এই সরকারের উপর যা অ্যাকাউন্টেবিলিটি, এটা তো একটা সত্যি কথা। মানে একটু যদি আমরা মানবিকভাবে ভাবি যে এই সরকারে যারা এসেছে তারা অনেকে কম বয়সী, তাদের সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই, এই সমস্যাগুলি আছে। কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র তো এগুলো কিছু শোনে না। যে জনতার আকাঙ্ক্ষা আছে ভালো থাকার, সে তো এগুলো কিছু শুনবে না। যুদ্ধে, প্রেমে, রাজনীতিতে এই বয়স টয়স এসব তো কোনো ছাড় হয় না। তুমি এবং 15 বছরের ব্যর্থতার উত্তরাধিকারে আমি কি 6 মাস, মানে 15 বছরের ব্যর্থতার সঙ্গে পাশাপাশি বসে অ্যাসেস করার সময় 6 মাস কি একটা সঠিক টাইম ফ্রেম? এই প্রশ্নটাও থাকবে। কিন্তু 15 বছর এবং তারপর অভ্যুত্থান, এই সবটা মিলিয়ে মানুষ যে অ্যাজিটেটেড হয়ে রয়েছে, মানুষের এক্ষুনি ফল চাই। অন্তত মানুষের এইটা চাই যে তুমি কি তোমার সদিচ্ছা দেখাতে পারছো। তুমি আলতাফ পারভেজের কথা বলছিলেন, উনি কিন্তু বারবার বলছেন এই সরকারের লোকে গ্রামে যায় না, এই সরকারের লোকের সঙ্গে একটা জনতার বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। হ্যাঁ, এই 6 মাসকে আমরা যদি ফ্রেমের মধ্যে ফেলি, যদি 1, 2, 3, 4 করে আমরা বলতে যাই ভালো খারাপগুলি, এই সরকার মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, এই সরকার আওয়ামী লীগ বিবর্জিত রাজনীতিকে একটা ভ্যালিডেশন দিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামীর চাপটা নেই। ঠিক তেমনি এই সরকার সব থেকে বড় আমি প্রথম বলবো যে ভ্যান্ডালিজমের ক্ষেত্রে, ভ্যান্ডালিজম রুখতে এ সরকার ব্যর্থ। এ সরকার পুলিশের ওপর, এ সরকার সেনার উপর তার কিছুটা নির্ভরতা রয়েছে, কেননা সেনা তার বিরুদ্ধে এখনো বড় কিছু ঘোষণা করেনি। সেনা এখনো কোঅপারেট করছে বলে সরকারটা রয়েছে। কিছুটা আইন শৃঙ্খলা রয়েছে, কিন্তু বাকি যে আইন শৃঙ্খলা, সেনা তো মাইক্রো লেভেল আইন শৃঙ্খলা দেখবে না। মাইক্রো লেভেল আইন শৃঙ্খলা তো দেখবে পুলিশের সঙ্গে এই সরকারের কোনো রকম সমন্বয় নেই। এই সরকার আর্থিকভাবে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা ভ্যাট বাড়ানোর কথা বলছিলাম অর্ক, দ্রব্যমূল্যে বৃদ্ধির কথা বলছিলাম, এবং সেগুলি মানে আপৎকালীন কিভাবে সমস্যার সমাধান হবে, সুরাহা হবে, আমরা জানি না। এবং সব থেকে বড় কথা সেটা হলো, যেটা ভারতীয় ন্যারেটিভ, যে এই সরকার হিজবুতের হাতে চলে গেছে, মানে আধিপত্যবাদী একটা ন্যারেটিভ, যেটা গোটা পৃথিবীকে খাওয়ানোর একটা চেষ্টা প্রাতিষ্ঠানিক গদি মিডিয়া বারবার করেছে, বাংলাদেশ সন্ত্রাসীদের হাতে চলে গেছে। এই ন্যারেটিভটা দমন করার জন্য পাল্টা ন্যারেটিভ কিন্তু তৈরি করতে হতো।
যখন আমরা দেখছি যে খুলনায় জগদীশচন্দ্রের নামে যে হল রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, বা মেঘনাথ সাহার নামে যে হল রয়েছে, আমি বলতে চাইছি বেঁচে বেঁচে লালন ফকিরের নামে যে হল রয়েছে, অর্থাৎ খুব পরিষ্কার কথা, যে নামগুলো তথাকথিত ইসলামের বাইনারির মধ্যে পড়ে না, হঠাৎ যে ক্ষমতা আছে সে সবার আগে নাম বদল করতে চায়। নাম বদল করা মানে সবার আগে একটা ক্ষমতার টোকেন, একটা মাইলস্টোন পুঁতে দেওয়া পথের ধারে, যে দেখো এখন কিন্তু আমি ক্ষমতায়। কিন্তু এটা তো আশু প্রয়োজনীয়তা ছিল না, তাই না? প্রয়োজনীয়তাই ছিল না। এখন এই নাম কেন বদল হবে? হ্যাঁ, কেন বদল করতে হবে? লালন ফকিরের নাম কেন বদল করতে হবে? কেন জগদীশ বসুর নাম বদল করতে হবে? কেন বেগম রোকেয়া? এটা ঠিক যে ধরো শেখ মুজিবের স্ত্রী এবং তার পরিবারের প্রচুর মানুষের নামে শেখ কামাল, তার নামে কেন হল থাকবে? শেখ মুজিবের স্ত্রীর নামে কেন হল থাকবে? কিন্তু এগুলো লালনের সঠিক। নামে কেন? কিন্তু লালনের নাম বাদ যাবে, মেঘনাথ সাহার নাম বাদ যাবে, জগদীশচন্দ্রের নাম বাদ যাবে, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত লজ্জা, এবং ধিক্কার জানাচ্ছি। এবং আরো 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 তোমায় বলছি যে একটা অজুহাত হলো যে রোকেয়ার নামে তো আমাদের পাশে একটা কলেজ রয়েছে, তাই রোকেয়ার নামে এই হলটা দরকার নেই। আমার কথা হচ্ছে তড়িঘড়ি এই পরিবর্তনটা অত্যন্ত দৃষ্টিকটু, সারা পৃথিবীর কাছে বাজে মেসেজ যাচ্ছে। আচ্ছা, বলা হচ্ছে যে স্যানিটারি ন্যাপকিন একটা গোপনীয় পণ্য। আজকের এই পৃথিবীতে অর্ক কে বলবে স্যানিটারি ন্যাপকিন? এক্ষেত্রে ওদের একটা বক্তব্য আছে, ওরা পরে আবার একটা বিবৃতি দিয়েছে, না এটা নয়, আমরা হতে পারে, কিন্তু মাজার ভাঙার ক্ষেত্রেও তো সরকার পরে বিবৃতি দিয়েছে অর্ক। পরে বিবৃতি দিলে কিন্তু ড্যামেজ আটকানো যায় না, ড্যামেজ যা হয়ে যায়। সরকারটা বিবৃতির সরকার, ফেসবুকের সরকার হবে এক্স্যাক্টলি, নাকি আসলে কাজে কিছু করে? এক্স্যাক্টলি, প্রত্যেকটা ঘটনাকে কেন রোধ করা যাচ্ছে না? শতাব্দী ভব বেশিরভাগ মানুষ জানেন তিনি একজন আওয়ামীর দোষর, কিন্তু কথা হচ্ছে বই বিক্রির উপর নিষেধাজ্ঞা। বই বিক্রি করলে মানে তুমি যে কথাটা বললে আমি তার সমর্থন করি, যে সরকারকে বিরোধী পক্ষকেও নিরাপত্তা দিতে হবে, সেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, জানমালের দায়িত্ব সরকারের। তার মানে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এই 6 মাস সেই স্বাধীনতার রক্ষণাবেক্ষণে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি খুব একটা অ্যাকাউন্টেবিলিটি দেখাতে পারলো, সামর্থ্যের পরিচয় দিতে পারলো? আমি শেষ করব হতাশা নিয়ে অর্ক। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দুহাত তুলে কুর্নিশ জানিয়েছি আমরা, তার কারণ আমরা বুঝতে পেরেছিলাম, আমাদের মধ্যে নিরন্তর কথা হয়েছে যে এটা গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। কিন্তু এখন সরকার যা করছে তা কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন? মানুষ কি চায় রোজ ভ্যান্ডালিজম হোক? মানুষ কি চায়? একটা সাধারণ মানুষ সব দেশে কি চায়? যার খাদ্য বা বস্ত্রের নিরাপত্তা চায়, মারামারি চায় না বাড়িতে। আসলে তো যে ছোট ছোট মাইক্রো স্কেলের মারামারিগুলি হচ্ছে, সে তো সহনাগরিককে। আমি আরো একটা জিনিস বলবো অর্ক, বলে আমরা শেষ করি, আমি মিস করে গিয়েছিলাম। সেটা হচ্ছে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে বাংলাদেশে। প্রশাসনের যে আওয়ামীকরণ সেটা হচ্ছে না। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে, আমি নাম করছি না। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসে যিনি দায়িত্বপ্রাপ্ত আমলা ছিলেন, একজন মহিলা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি গোটা দূতাবাসটাকে আওয়ামী লীগের দফতরে পরিণত করেছিলেন। এই সরকারের আমলে, যে সরকার ধানমন্ডি 32 ভাঙার সময় চুপ করে দেখে, যে সরকার নাকি বিরাট আওয়ামী লীগ বিরোধী, সেই ভদ্রমহিলাকে লন্ডনের দূতাবাসে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। অর্ক, কবি সোয়েব হাসান গালিব একটি কবিতা লিখেছেন, সেখানে তিনি যে আমি কবিতাটা বারবার পড়েছি বোঝার জন্য যে কবিতাটা কি রয়েছে। কবিতাটা একটা এক্সপ্রেশন, জনতা যে এক্সপ্রেশনে কথা বলে, একদম মাঠের লোক যে এক্সপ্রেশনে কথা বলে, সেই একটা এক্সপ্রেশনকে তিনি ডকুমেন্ট করছেন। হ্যাঁ, সেইটাকে নবীকে আক্রমণ দেখিয়ে সোয়েব হাসান গালিবকে নিরাপত্তার অজুহাতে যেভাবে গ্রেফতার করা হলো, এটা খুব খুব রুচির পরিচয় না, খুব চরম নিন্দনীয় কাজ নয়? চরম নিন্দনীয়। তুমি যদি একজন কবিকেই নিরাপত্তা দিতে না পারো, কবির যদি একটি শব্দ ব্যবহারের, একটি বাক্য ব্যবহারের স্বাধীনতা না থাকে, তাহলে সেটা কিসের স্বাধীনতা? আর আরেকটা কথা হলো, নবী কি এত ঠুনকো, ইসলাম কি এত ঠুনকো যে একটা সোয়েব হাসান গালিবের পক্ষে সম্ভব হবে রাতারাতি নবীকে অপমান করা? আসলে আরেকটা কথা কি মনে হয় জানো অর্ক, অপমান করা যতক্ষণ পর্যন্ত আমি ফিজিক্যালি কাউকে অ্যাসল্ট করছি, আমি শেখ মুজিবকে নিয়ে মক করতে পারবো না, আমি জিয়াউর রহমানকে নিয়ে মক করতে পারবো না, আমি শ্রীরামচন্দ্রকে নিয়ে মক করতে পারবো না, আমি হজরত মোহাম্মদকে নিয়ে বা গৌতম বুদ্ধকে নিয়ে মক করতে পারবো না। কোনো সমাজে যদি এইরকম আইন কানুন থাকে, তাহলে সেই সমাজটা আসলে আধুনিক বা সভ্য সমাজ নয়। আরেকটা কথা অর্ক, আমি এগুলো বলতে হবে খুব স্পষ্ট করে, সেটা হচ্ছে এই যে চূড়ান্ত ইসলামিস্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, আমি বলতে চাইছি যে একটা অত্যন্ত সংকীর্ণতার রাজনীতি, হ্যাঁ, ধর্মবিশ্বাস কেন্দ্রিক
একটা সংকীর্ণ, একটা মৌলবাদী গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন রাজনীতি, সেটাকে যদি আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে সেটার বিরুদ্ধে যদি কথা না বলি, সেটাকে যদি মানে তার অ্যাগ্রেশনটার বিরুদ্ধে যদি মতামত না করি, তাহলে আমি আরএসএস এর বিরোধিতা কি করে করব? এবং আলটিমেটলি কি হচ্ছে, আমাদের উপমহাদেশের দুটো দেশই কিন্তু মৌলবাদের কবলে পড়ে যাচ্ছে। এর গণতান্ত্রিক সমাজের কিন্তু এইটা রূপরেখা নয়, তাই না? এবং যেটা সবচেয়ে দুঃখের এবং সবচাইতে আক্ষেপের ব্যাপার যে অন্তর্বর্তীকালীন সরকার, যার দায়িত্ব ছিল যে এই মৌলবাদী উত্থানকে প্রতিরোধ করবার, তাই তো কিছু কিছু ব্যাপার নিশ্চয়ই খুবই ইন্টারেস্টিং। যেমন ধরো 21শে পদক, সেটা দেওয়া হয়েছে বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল টিমকে। আমরা জানি যে মহিলা ফুটবল নিয়ে নানা রকম অশান্তি, মহিলাদের ফুটবল খেলতে দেওয়া হবে না, এইসব ঘোষণা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে 21শে পদক তাদেরকে দেওয়া হয়, এটা সদর্থক। কিন্তু যদি আমরা রেশিও করি কতটা সদর্থক কতটা নেগেটিভ, তাহলে কিন্তু ব্যাপারটা 30-70। বিরাট একটা জায়গা কিন্তু আমরা দেখছি যেখানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। ওই তুমি আওয়ামীকরণ শব্দটা বললে ওই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে যে মানে ব্যুরোক্রেসিতে বলো, পুলিশে বলো, বিভিন্ন জায়গায় একটা বড় অংশ কিন্তু এখনো আওয়ামী। 1, 2, এই সরকারে যারা রয়েছেন তারা এখনো নিজেদেরকে বিস্তার করতে পারেননি। তারা গ্রামে পৌঁছতে পারছেন না, তারা নাগরিক সমাজে পৌঁছতে পারছে না, সদিচ্ছাটা পৌঁছে দিতে পারছেন না, ব্যুরোক্রেসিকে অ্যাক্টিভ করতে পারছে না, পুলিশকে অ্যাক্টিভ করতে পারছে না, জিনিসপত্রের দাম কমাতে পারছে না। ফলে একটা পাবলিক আনরেস্ট রয়েছে। এবং আমি বলছি, এটাকে যদি রিজলভ করতে না পারে, সুষ্ঠু অবাধ নির্বাচন যদি খুব তাড়াতাড়ি এই সরকার দিতে না পারে, তাহলে কিন্তু মানুষের তো রোষটা তো জিয়েই রেখেছে মানুষ, তাই না? তাদের মধ্যে রোষটা রয়েছে, কিন্তু এরা একটা ক্রেডিবিলিটি অর্জন করেছিল, সেই ক্রেডিবিলিটিটা কিন্তু তারা নিজেরাই প্রত্যেকদিন হারাবে। আমার মনে হয় এটা দিয়ে আমরা শেষ করি। আমি শুধু একটা কথা, মানে আমাদের বাংলাদেশের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যেও বলবো, দেখুন, একটা অভ্যুত্থান ঘটা মানে কিন্তু আর অভ্যুত্থান ঘটবে না এর গ্যারান্টি নয়। আপনি যদি রাশিয়ার ইতিহাস দেখেন, 17 সালে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল, তারপরে আবার কিন্তু নভেম্বর বিপ্লব হয়েছিল। আর এই সরকারকে আপনারা দেখতেই পাচ্ছেন, এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো, বিএনপি, তারা কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল, তারা কিন্তু রাস্তায় নামেনি। বিএনপি 2024-এর শেষ দিকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে লাখ লাখ লোক রাস্তায় নামিয়েছিল। সেই সময় আওয়ামী লীগ সরকার তারা নৌকো বন্ধ করে দিয়েছিল, রাস্তা বন্ধ করে দিয়েছিল, কিন্তু কারফিউ জারি করে দিয়েছিল বহু জায়গায়, তবু লাখ লাখ লোক কিন্তু রাস্তায় নেমেছিল। এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু রাস্তায় নামেনি, এখনো পর্যন্ত তারা সংযমের পরিচয় দিচ্ছে। আমরা বিএনপির সমর্থক নই, প্রচুর সমালোচনার জায়গা রয়েছে, কিন্তু বিএনপি সংযম দেখাচ্ছে, এটাও বাস্তব। এই অন্তর্বর্তীকালীন সরকার যারা 50, 100, 200, 300, 500 জনের মব সামলাতে পারে না, যদি রাজনৈতিক দলগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তায় নামে নির্বাচনের দাবিতে, নৈরাজ্য বন্ধের দাবিতে, তাহলে সরকারের কি অবস্থা হবে, এটা কিন্তু সরকারকে ভাবতে হবে। আমরা আমাদের এই এপিসোড এই প্রশ্ন নিয়ে শেষ করছি। আমাদের সঙ্গে আবার দেখা হবে পরের এপিসোডে।